উত্তর কোরিয়া এমন একটি দেশ যে দেশটির বাদশাহ হলো কিম জং উন। উনি এমন এক নেতা যাকে পৃথিবীর কোনো দেশেরই হালকা করে নেওয়ার সুযোগ নেই, সেটা আমেরিকায় হোক না কেন। তার হাতের একটা মাত্র ইশারাই যথেষ্ট শত্রুপক্ষ দেশকে মানচিত্র থেকে একেবারে মুছে ফেলার জন্য। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যেমন কিম জং উন এক আতঙ্কের নাম, তেমনি তার নিজের দেশ উত্তর কোরিয়ার এক ভয়ঙ্কর অত্যাচারে নিষ্ঠুর শাসক। কেননা এই দেশটির সরকারও তিনি, প্রশাসনও তিনি। কিম জং উন উত্তর কোরিয়ায় এক আলাদা দুনিয়া তৈরি করে রেখেছেন। এখানের আইন তৈরি করেনও ইনি, ভাঙেনও ইনি। ইনার বানানো আইন যদি কেউ ভাঙার দুঃসাহস দেখায়, তাহলে তার নাম নিশানা মুছে ফেলাই হয়ে যায় ইনার জীবনের অন্যতম লক্ষ্য। ইনাকে অনেকে পাগলা প্রেসিডেন্টও বলে থাকেন, কেননা এই নর্থ কোরিয়ায় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে তাকে চলতে হবে কিম জং উনের হুকুম মতো। এখানকার আইন এতটাই কঠোর, দাদা যদি কোনো অপরাধ করে তাহলে সাজা ভোগ করবে 3 প্রজন্ম, অর্থাৎ নাতি পর্যন্ত। এই নর্থ কোরিয়ায় টিভি তো আছে, তবে সেখানে একটা মাত্র চ্যানেল, আর ওই চ্যানেলে সারাদিন কিম জং উনের গুণগান গাওয়া হয়। আর এখানকার মানুষের না চাইতেও বাধ্য হয়ে সেটাই দেখতে হয়। নর্থ কোরিয়া পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশের মানুষ অপরাধ করার কথা তো দূরের কথা, অপরাধ করার কথা ভাবলেও তাকে জেলে যেতে হবে। এই নর্থ কোরিয়ায় মানুষ তো আছেন, কিন্তু তারা কোনো জীবন্ত রোবটের মতো বসবাস করেন, কেননা এখানে কিম জং উনের কথাই শেষ কথা। তো সম্মানীয় দর্শক, আজ আপনাদেরকে দেখাতে চলেছি রহস্যময় মানব কিম জং উনের তৈরি করে রাখা পৃথিবী নর্থ কোরিয়ার ভিতরের গোপন রহস্যময় অজানা তথ্য, যেটা আগে কেউ কখনোই আপনাদেরকে দেখায়নি। তো চলুন শুরু করা যাক। 1945 সাল পর্যন্ত জাপান প্রায় 35 বছর ধরে পুরো কোরিয়ার উপর শাসন করেছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া 2টি ভাগে ভাগ হয়ে যায়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার উপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল এবং দক্ষিণ কোরিয়ার উপর আমেরিকার। এরপর 1948 সালে কিম ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কিম ইল সাং উত্তর কোরিয়ার নেতা হন এবং দেশটি তখন গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কোরিয়া নামে পরিচিত পায়। তবে নামে গণতান্ত্রিক শব্দটি থাকলেও সেখানে তার অস্তিত্ব কখনোই ছিল না। সেই শুরু থেকেই এক পরিবারের শাসন ব্যবস্থা এই উত্তর কোরিয়ায় বিদ্যমান। প্রথমে কিম ইল সাং, তারপর তার ছেলে কিম জং ইল, এরপর বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন। তবে সম্মানীয় দর্শক, কিম জং উনের ক্ষমতার শুরুটাই হয়েছিল ভয়ের মধ্য দিয়ে। তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর যখন তিনি সিংহাসনে বসলেন, তখন অনেক প্রবীণ জেনারেল তাকে অবজ্ঞা করেছিলেন। কিন্তু কিম জানতেন কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয়, কিভাবে সবার মুখ বন্ধ করতে হয়। কিম যখনই মনে করেছেন যে তার ক্ষমতার জন্য কেউ হুমকি হয়ে দাঁড়িয়েছেন, তখনই তাকে সরিয়ে ফেলেছেন, সেটা যে কেউই হোক না কেন। আপনারা এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। কিমের নিজের আপন চাচা, যার নাম জাং সাং থাইক। কিমের ক্ষমতার প্রাথমিক দিনগুলোতে জাং ছিল ছায়ার মতো, কিন্তু 2013 সালে যখন কিম বুঝতে পারলেন জাংকের ক্ষমতা বাড়তেছে, তখন তিনি মুহূর্তকাল সময় নেননি। এক জনাকীর্ণ পল্লীর মিটিং থেকে টেনে হিসড়ে জাংকে বের করে আনা হয়। তাকে কোনো সাধারণ বন্দী করা হয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলো তাকে কুকুরের থেকেও অদম বলে আখ্যায়িত করেছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল লোমহর্ষক। তাকে একটি বিমান বিধ্বংসী কামানের সামনে দাঁড় করে দেওয়া হয়। সেই কামানের গোলাই জাংকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধুলার সাথে মিশে যায়। কিম জানতেন ক্ষমতার কোনো অংশীদার থাকে না। তার বড় ভাই কিম জং নেম বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তিনি ক্ষমতার প্রতি আগ্রহী ছিলেন না। তবুও কিমের চোখে তিনিই ছিলেন তার ক্ষমতার জন্য এক হুমকি। 13 ফেব্রুয়ারি 2017 সাল কুয়ালালামপুর এয়ারপোর্ট। সেদিন বিশ্ববাসী অবাক হয়ে দেখেছিলেন কিভাবে এক হাইটেক কিলিং মেশিন চালানো হয়েছিল। সেই দিন কিম জং নেম কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে মাকাও যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছায়। তখন তার কোনো ধারণাই ছিল না তার সঙ্গে কি ঘটতে চলেছে। তাকে বধ করতে আগে থেকেই হায়ার করা হয়েছিল 2 জন সুন্দরী রমণীকে। যখন কিম জং নেম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়, তখন ভিড়ের মধ্য থেকে ওই 2 সুন্দরী রমণী নেমের মুখে ভিএক্স নার্ভো এজেন্ট মাখিয়ে দেন। বৃষ্টি এতটাই শক্তিশালী ছিল যে মুখে লাগানোর ঠিক 10 মিনিট পরেই কিম জং নেমের ব্রেন একেবারেই কাজ করা বন্ধ করে দেয়।
তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করেন। তিনি বিমানবন্দরের ক্লিনিকের মেঝেতেই লুটিয়ে পড়েন। যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সিআই এই ঘটনা যাচাই বাছাই করে এটাই বুঝতে পারে যে এই হত্যার পিছনের প্রধান মাস্টারমাইন্ডই ছিল তার ভাই কিম জং উন। সম্মানীয় দর্শক, আপনারা আরও জানলে অবাক হয়ে যাবেন যে কিম জং উন এখানে এতটাই ত্রাসের রাজত্ব, এতটাই ক্ষমতা বিস্তার করেছে যে তার অজান্তে উত্তর কোরিয়ায় একটা পাখিও প্রবেশ করতে পারে না কিংবা বের হতে পারে না। এই দেশটিতে মানুষ তো আছে, কিন্তু এরা কোনো জীবন্ত রোবটের মতো বসবাস করে। প্রতিটি কাজে তাদেরকে গোলাম হিসেবে সামিল করা হয়েছে, কেননা এই উত্তর কোরিয়ায় কিম জং উনের কথাই শেষ কথা। এখানে শুধুমাত্র কিম জং উনেরই হুকুম চলে। কিম যখন যেটা মনে করে পরদিন সেটাই আইন বলে ঘোষণা করে, আর এখানকার মানুষের সেটাই মুখ বুজে সহ করে নিতে হয়। তার বানানো অদ্ভুত সব আইন দেখলে আপনি একেবারেই চমকে উঠবেন। তো সম্মানীয় দর্শক, এবার চলুন দেখে আসা যাক কিম জং উনের বানানো কিছু অদ্ভুত আইন। 3 প্রজন্মের শাস্তি। কিম প্রশাসনের সবথেকে ভয়ঙ্কর আইন হলো গিল বাই অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনি যদি কোনো রাজনৈতিক অপরাধ করেন তাহলে আপনার 3 প্রজন্মকে তার মাসুল দিতে হবে। আপনি জেলে যাবেন, সাথে আপনার বৃদ্ধ বাবা মা, এমনকি আপনার কোলের বাচ্চাটাকেও সেই নরকে নিক্ষিপ্ত করা হবে। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে যাতে কেউ বিদ্রোহ করার সাহস না দেখায়। এই ক্যাম্পগুলোতে মানুষের কোনো পরিচয় থাকে না, তারা কেবল একটি নম্বর। ভোর 5টা থেকে কাজ শুরু হয়। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় তাদেরকে কয়লা খনিতে কাজ করতে দেওয়া হয় কোনো রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। খাবারের নামে তাদেরকে দেওয়া হয় 3-4 দিনের বাসি পচা রুটি আর পচা ভুট্টা। সেখানে ইঁদুর ধরা একটি বিলাসিতা। অনেক বন্দী ক্ষুধার জ্বালা সহ করতে না পেরে মরা মানুষের মাংস পর্যন্ত খেয়েছে বলে পালিয়ে আসা ব্যক্তিরা দাবি করেছেন। মহিলাদের অবস্থা আরও খারাপ। গার্ডদের হাতে নিয়মিত ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত সেখানে সাধারণ ঘটনা। যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তাকে শুদ্ধ রক্ত রক্ষার দোহাই দিয়ে শ্বাসরোধ করে সেখানে শেষ করে দেওয়া হয়। কিম জং উনের এই শিবিরগুলো শুধুমাত্র জেলখানা নয়, এগুলো হলো পদ্ধতিগত নিধন কেন্দ্র। উত্তর কোরিয়ার সীমানার ভিতরে এমন কিছু জায়গা আছে যা পৃথিবীর কোনো মানচিত্রেই স্পষ্টভাবে দেখা যায় না। এইগুলো হলো কাননিসো বা রাজনৈতিক বন্দি শিবির। হিউম্যান রাইটস ওয়াচের মতে সেখানে প্রায় 1,34,000 থেকে প্রায় 2.5 লক্ষ মানুষ বন্দী আছে। কিম জং উন মনে করেন বিদেশি সংস্কৃতি তার সিংহাসনের জন্য পারমাণবিক বোমের চেয়েও বড় হুমকি। তাই তো তিনি জারি করেছেন অ্যান্টি রিয়াকশনারি থট ল, কে-পপ বা দক্ষিণ কোরিয়ার প্রভাব। আপনি যদি লুকিয়েও দক্ষিণ কোরিয়ার কোনো সিনেমা দেখেন তবে আপনাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর যদি বিশ্বাস না হয় তাহলে এই নিউজটি দেখুন। সাউথ কোরিয়ান ড্রামা দেখার জন্য উত্তর কোরিয়ার 2 জন ছেলেকে 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এইবার 22 সালে প্রকাশিত এই নিউজটি দেখুন। উত্তর কোরিয়ায় বাহিরের দেশে মুভি দেখার অপরাধে একজন ছেলেকে একেবারে গুলি করে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্মানীয় দর্শক, এই উত্তর কোরিয়ায় সামান্য মুভি দেখার অপরাধেও মানুষকে গুলি করে উপরে পাঠিয়ে দেওয়া হয়। কিম চান তার দেশের মানুষ যেন বাহিরের জগৎ সম্পর্কে কিছুই না জানুক। এই কারণে তো দেশটিতে কোনো ইন্টারনেট নেই, আছে ইন্টারনেট। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তাদের জন্য রয়েছে কোনিয়ম নামের একটি নিজস্ব নেটওয়ার্ক বা ইন্টারনেট, যা শুধু দেশের মধ্যে কাজ করবে। এই নেটওয়ার্কেও সরকার কড়া নজর রাখে। কে কি দেখছে, কে কি পড়ছে, সব কিছু রেকর্ড করা হয়। যদি সরকার বিরোধী কোনো কার্যকলাপ লক্ষ্য করা যায় তাহলে তৎক্ষণিক তাকে গ্রেপ্তার করা হয়। চুলের স্টাইলও সরকারের পছন্দের। আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, এই দেশটির সরকার মানুষের চুলের স্টাইলের উপরও নিয়ন্ত্রণ করে। সরকারের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট হেয়ার স্টাইলের তালিকা দেওয়া আছে এবং দেশটির পুরুষ ও মহিলাদের সেই তালিকা মেনেই চুল কাটতে হয়। সরকারি কোনো পোস্টার ছেঁড়া দণ্ডনীয় অপরাধ। 2016 সাল ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অটো ওয়ানবিয়ার উত্তর কোরিয়ায় ভ্রমণে যান। তখন তিনি একটি হোটেলের দেয়াল থেকে একটি রাজনৈতিক পোস্টার ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। কিম জং উনের আদালত তাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেন। অটোর অপরাধ ছিল খুবই সামান্য, কিন্তু সাজা ছিল তার প্রাণ। 1 বছর পর যখন তাকে আমেরিকায় ফিরিয়ে দেওয়া হয় তখন তিনি অচেতন। সমগ্র বিশ্ববাসী তাকে দেখে একেবারেই অবাক। তার হাঁটার কোনো ক্ষমতা ছিল না, মস্তিষ্ক বিকল হয়ে পড়েছিল।
চিকিৎসকরাও বুঝতে পারছিলেন না তাকে কতটা ভয়াবহভাবে অত্যাচার করা হয়েছে। অটোর এই পরিণতি পুরো বিশ্বকে মনে করিয়ে দিয়েছিলেন কিমের রাজ্যে নেই কোনো আইন, আছে শুধু স্বৈরাচারীর ইচ্ছা। আজব ভাগ্য নির্ধারণ। সাংবুন জন্ম থেকেই নির্ধারিত ভাগ্য। উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য একটি অত্যন্ত অমানবিক শ্রেণী ব্যবস্থা রয়েছে, যার নাম সংবুন। এই ব্যবস্থা মানে হলো যখনই একটি শিশু জন্মগ্রহণ করে তখনই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই শ্রেণীটি শিশুর পারিবারিক এর উপর ভিত্তি করে তৈরি করা হয়। এখানে মূলত 3টি শ্রেণী রয়েছে। কোর শ্রেণী, এই শ্রেণীতে সেই সব মানুষেরাই রয়েছেন যাদের পূর্বপুরুষ কিম ইল সাংয়ের বিপ্লবে অংশ নিয়েছিলেন বা কোরিয়ান যুদ্ধের সৈনিক ছিলেন। এদেরকে সরকারের সব থেকে বিশ্বস্ত বলেও মনে করা হয়। এরা পেশায় চাকরি, সরকারি উচ্চপদস্থ এবং প্যাংয়াংয়ে থাকার সুযোগ পান। গাড়ি রাখার অনুমতিও শুধু এই শ্রেণীর লোকেরাই পায়। ওয়েভারিং শ্রেণী, এরা মূলত সাধারণ নাগরিক। এদের পূর্বপুরুষ সাধারণ কৃষক বা শ্রমিক ছিলেন, যাদের পার্স সরকারের কাছে খুব একটা ভালো ছিল না, আবার খারাপও ছিল না। এরা মধ্যম সুযোগ সুবিধা পায়। হোস্টেল শ্রেণী, এই শ্রেণীতে সেই সব মানুষেরা রয়েছেন যাদের পূর্বপুরুষ কোনো না কোনো সময় কোনো ধর্ম পালন করতেন, কিংবা দক্ষিণ কোরিয়ায় তাদের কোনো আত্মীয় ছিলেন, অথবা সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কখনো সম্পর্ক ছিল। উত্তর কোরিয়ার সরকার এদেরকে দেশদ্রোহী বা শত্রু বলে মনে করেন। সমাজে এদের স্থান সব থেকে নিচে। এদেরকে সব থেকে খারাপ কাজ দেওয়া হয়, যেমন রাস্তা ঝাড়ু দেওয়া, কয়লার খনিতে কাজ করা কিংবা ইটের ভাটায় কাজ দেওয়া হয়। তো সম্মানীয় দর্শক, এই ছিল উত্তর কোরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।